ভারতবর্ষে যতগুলো বড় বড় মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো রাম মন্দির। এই রাম মন্দির তৈরি করতে না লেগেছে কোনো লোহা, না লেগেছে কোনো ইস্পাত, সম্পূর্ণ পাথরের তৈরি এই রাম মন্দির। যেই রাম মন্দির তৈরি করতে খরচ হয়েছে প্রায় 18,000 কোটি টাকা। বুঝতে পেরেছেন? প্রায় 18,000 কোটি টাকা। এই রাম মন্দিরে কোনো রকম লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ পাথর দিয়ে ঝাঁ চকচকে মন্দিরটাকে তৈরি করা হয়েছে। আজকাল লোহা ব্যবহার না করেও যে পাথর দিয়ে একটা মন্দির তৈরি করা যায় তার নিদর্শন হলো এই রাম মন্দির। এই রাম মন্দিরকে ঘিরে রয়েছে হাজারো অজানা তথ্য। দীর্ঘ প্রায় 500 বছর পরে, অনেক টানাপোড়েন শেষে, অনেক আন্দোলনের পরে অবশেষে ভারতের অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। আজও অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাইরা তারা কাঁদে, তাদের যন্ত্রণা হয় যে তাদের পবিত্র মসজিদ, যেটাকে বলা হচ্ছে বাবরি মসজিদ, সে বাবরি মসজিদটাকে ভেঙে তার উপর তৈরি করা হচ্ছে রাম মন্দির। এই রাম মন্দির ঘিরে রয়েছে হাজারো অজানা তথ্য। আজকে আমি আপনাদেরকে জানাবো এই রাম মন্দিরকে ঘিরে 10টা অজানা তথ্য, যেটা জানলে আপনি পুরোপুরি শিউরে উঠবেন। এরকম অনেক অজানা তথ্য আজকে আপনি জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন সাজবেলা, আমি রয়েছি আপনাদের সাথে সুজয়। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে একটা মন্দির তৈরি করতে, বিশেষ করে রাম মন্দিরের মতো এরকম একটা মেগা প্রজেক্ট, এরকম একটা বড় মন্দির তৈরি করতে প্রচুর টাকা, অর্থের প্রয়োজন। সেই জন্য কী করেছিল, দেশ তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, প্লাস বিদেশ থেকেও প্রচুর মানুষ অর্থ রাম মন্দিরকে দান করেছিল, প্রচুর মানুষ অর্থ দিয়ে রাম মন্দিরকে সহযোগিতা করেছিল। তার মধ্যে শুধুমাত্র যে সাধারণ মানুষ, সেলিব্রিটি বা নেতা মন্ত্রী তাই নয়, এমনকি কাশী এবং প্রয়াগরাজে যে সমস্ত ভিক্ষুকরা আছে, যারা ভিক্ষা করে দিন গুজরান করে, যাদের ভিক্ষার উপরে সংসার চলে, সেই সমস্ত ভিক্ষুকরাও এই রাম মন্দিরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। প্রায় 4.5 লক্ষ টাকা এই রাম মন্দিরকে তারা দিয়েছেন যে রাম মন্দিরটাকে তৈরি করার জন্য। এবার আসি এই রাম মন্দিরের মূল প্রসঙ্গে, যেটা নিয়ে আজকে আমি এই প্রতিবেদনটা তৈরি করছি। প্রথমেই কথা বলবো পবিত্র ভিত্তি নিয়ে, মানে এই রাম মন্দিরের পবিত্র যে ভিত্তি, সেটার উপরে আগে ফার্স্ট ফোকাস করব আমরা। জানুন তাহলে, রাম মন্দিরের ভিত্তি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রাখে, কারণ এটি নির্মাণের জন্য 2587টি অঞ্চল থেকে পবিত্র মাটি আনা হয়েছিল। কিছু উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে ঝাঁসি, বিথুরি, হলদিঘাটি, যমুনেত্রী, চিত্তরগড়, স্বর্ণ মন্দির এবং অন্যান্য অনেক পবিত্র স্থান। এবার যেটা জানাতে চলেছি, এই রাম মন্দির তৈরি করার জন্য কোনো রকম লোহা বা ইস্পাত একেবারেই ব্যবহার করা হয়নি। যেটা আপনাদের আমি প্রথমেই বলেছিলাম, এই রাম মন্দির যেটা ভারতবর্ষের একটি অন্যতম বড় মন্দির, যেটা অনেক বেশি বিতর্কিত, যেই মন্দিরটা নিয়ে অনেক বেশি আলোচিত, সমালোচিত, অনেক বেশি প্রশ্ন ওঠে যে মন্দিরকে ঘিরে। এই এরকম একটি বড় মেগা প্রজেক্ট, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরটাকে উদ্বোধন করেছিলেন, কোনো রকম লোহা বা ইস্পাত একেবারেই ব্যবহার করা হয়নি। শুধুমাত্র রাজস্থানের তৈরি মার্বেল পাথর দিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছে। মন্দিরটা এত সুন্দর ঝাঁ চকচক করছে, সারা বিশ্ব যে মন্দিরটার দিকে নজর রাখছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যে মন্দিরে ছুটে যাচ্ছে এখন, রাম মন্দির, যেটা ভারতের এখন অন্যতম গর্বের যে মন্দির রাম মন্দির, সেই রাম মন্দিরটা শুধুমাত্র পাথরের উপর নির্ভর করে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ঝাঁ চকচকে, এত সুন্দর একটা নির্মাণ তৈরি করা হচ্ছে শুধুমাত্র পাথরের উপর বেস করে। যেরকম একটা পাথরের উপরে বেস করেও যে একটা মন্দির তৈরি করা যায়, সেটা এই হয়তো এই ভারতের রাম মন্দির না দেখলে সেটা বোঝা যাবে না। এবার বলবো শ্রীরাম ইট। কি এই শ্রীরাম ইট? দেখুন, এই যে রাম মন্দিরটা তৈরি করা হচ্ছে, এই রাম মন্দির তৈরি করার জন্য যে ইট ব্যবহার করা হয়েছিল, সেই ইটগুলো কিন্তু আমার বাড়ি বা আপনার বাড়িতে যেই ইটগুলো ব্যবহার করা হয় সেই ইট নয়। কিন্তু আপনি চাইলে একটা বিল্ডার্সের দোকান থেকে বা কোনো ইট ভাটা থেকে ভালো দামি ইট, কম দামের ইট, যে কোনো রকম ইট কিনতেই পারেন। কিন্তু আপনার বাড়ির ইটের মতো কিন্তু এই রাম মন্দিরের ইট নয়। এই রাম মন্দিরের ইট কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন বলছি? দেখুন, এই রাম মন্দির তৈরি করতে যে সমস্ত ইটগুলো ব্যবহার করা হয়েছিল, এই ইটগুলোর মধ্যে লেখা কি জানেন? শ্রীরাম। রাম মন্দির তৈরি করতে যতগুলো ইট ব্যবহার করা হয়েছে, প্রতিটা ইটের গায়ে লেখা রয়েছে শ্রীরাম, পুরো এই শব্দটা লেখা রয়েছে। দেখুন, এটা শুধু যে রাম মন্দিরের ক্ষেত্রে তা নয়, দেশের অন্যান্য অনেক পুরনো মন্দির দেখতে পারবেন, অনেক বড় বড় পুরনো যে নিদর্শনগুলো আছে, যে সেখানেও আপনারা দেখতে পারবেন যে সেই সমস্ত মন্দির বা পুরনো কোনো কাঠামো যদি থাকে, তার মধ্যে এরকম ছোট ইট, কোনো মন্দিরে বড় ইট, কোনো মন্দিরে বিভিন্ন কালারের ইট হতে পারে, সেখানে বিভিন্ন রকম সংকেত লেখা বা কিছু থাকে।
এরকম বিগত দিনেও আমরা দেখেছি। তা সেরকমই অযোধ্যার এই রাম মন্দির তৈরিতে যে ইটগুলো ব্যবহার করা হয়েছিল তার মধ্যে শ্রীরাম লেখা ছিল, এবং এই ইটগুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মজবুত। সম্ভবত রাম সেতু নির্মাণের সময়ও এই শ্রীরাম ইট ব্যবহার করা হয়েছিল বলে আমি অন্তত মনে করছি, কারণ বিভিন্ন তথ্য ঘেটে এটা জানতে পারছি। তো এগুলোর মানে হচ্ছে প্রাচীন কোনো প্রথাকে আরও বেশি করে প্রতিধ্বনি করা। এবার বলবো রাম মন্দির তৈরির জন্য নদীর অবদান। এবার আপনারা বলবেন নদীর সাথে আবার রাম মন্দিরের কী অবদান রয়েছে। আপনাদের মনে আছে 2020 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই ভিত্তিপ্রস্তর যেটা স্থাপন করেন একদম শুরুতেই, যে একদম মানে মন্দির তৈরির শুরুতেই যেটা স্থাপন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 5ই আগস্ট, সেই সময় দেশের 150টি নদী মানে 150টি নদী থেকে তাদের জল, সেই নদীর জল এনে এই ভিত্তি স্থাপন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। এবার আপনাদেরকে জানাবো এই রাম মন্দিরের উত্তরসূরির জন্য টাইম ক্যাপসুল। কি এই টাইম ক্যাপসুল, এবার এটা একটু জেনে নেওয়া যাক। টাইম ক্যাপসুল হলো এমন একটা বড় ধাতব জিনিস যেটা অনেকটা বড়, দেখতে ক্যাপসুলের মতো, যেই টাইম ক্যাপসুলের ভিতরে তামার পাতে খোদাই করে অযোধ্যা এবং অযোধ্যার রাম মন্দির সম্পর্কে সমস্ত রকম তথ্য লেখা রয়েছে। কিভাবে এই রাম মন্দিরটা আজ তৈরি করা হয়েছে, কারা কারা তৈরি করেছে, কত টাকা খরচ হয়েছে, কে কে উদ্বোধন করেছিল, কিভাবে একটা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছিল, সমস্ত রকম ডেটা, সমস্ত রকম তথ্য কিন্তু এই রাম মন্দির সম্পর্কে লেখা এই তামার পাতে খোদাই করে, যেটা ওই টাইম ক্যাপসুলের মধ্যে ভরে রাখা হয়েছে। এবং এই টাইম ক্যাপসুলটা মন্দির, যে মন্দিরটা তৈরি করা হয়েছে রাম মন্দিরটা না, এই রাম মন্দির প্রায় 200 ফুট নিচে এই টাইম ক্যাপসুলটা বসানো হয়েছে। এবার আপনারা বলতে পারেন কেন এই টাইম ক্যাপসুলটা মন্দিরের নিচে বসানো হয়েছে। দেখুন, এই যে বাবরি মসজিদকে ভেঙেই তো আজকে অযোধ্যা রাম মন্দির তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে এমন একটা দিন আসলো, বা এমন একটা অনেকগুলো বছর পর বা আগামী প্রজন্মে এমন একটা দিন আসলো যেখানে মানুষ এই রাম মন্দির সম্পর্কে জানতে চাইবে, তখনকার প্রজন্মের মানুষ, তখনকার ছাত্রছাত্রীরা বা সেই সময়কার যে ইতিহাসবিদ যারা রয়েছেন বা যারা গবেষণামূলক কাজকর্ম করেন যারা রয়েছেন, তারা যদি এই রাম মন্দির সম্পর্কে জানতে চান, তাহলে রাম মন্দিরের একটা দলিল ওই রাম মন্দিরের নিচে 200 ফুট নিচে এই টাইম ক্যাপসুলের মধ্যে রাখা হয়েছে, যেখানে রাম মন্দির সম্পর্কে সমস্ত রকম তথ্য দেওয়া রয়েছে। এবং ভবিষ্যতেও যদি কখনো এই রাম মন্দিরকে নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, বা এই রাম মন্দির নিয়ে যদি কখনো আবারও বিতর্ক দানা বাঁধে, বা এই রাম মন্দির নিয়ে যদি আবারও সমস্যা তৈরি হয় অনেকগুলো বছর পর, সেই সময় হয়তো এখনকার প্রজন্মের কোনো মানুষ সেই সময় বেঁচে থাকবে না, তখন যদি রাম মন্দির নিয়ে কোনো রকম সমস্যা হয়, তাহলে তার প্রমাণ হিসাবে, তার দলিল হিসাবে এই টাইম ক্যাপসুলটা কিন্তু কাজ করবে। এবার আপনাদেরকে বলতে চাইছি থাইল্যান্ডের মাটি। কেন বলছি থাইল্যান্ডের মাটি? দেখুন, এই রাম মন্দির তৈরি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করা হয়েছিল। তেমনই থাইল্যান্ড আন্তর্জাতিক সীমানা, থাইল্যান্ড থেকে মাটি পাঠানো হয়েছিল এই রাম মন্দির তৈরি করার জন্য, যেখান থেকে একটা বোঝা যায় যে আন্তর্জাতিক একটা আধ্যাত্মিকতার একটা পরিচয় মেলে, যে আমাদের দেশে ভারতবর্ষের রাম মন্দির তৈরি করার জন্য থাইল্যান্ড থেকে মাটি এসেছে, যা দুটো দেশের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন করে, যা দুটো দেশের মধ্যে একটা আধ্যাত্মিকতার একটা বার্তা দেয় এবং আন্তর্জাতিক স্তরে একটা বার্তা যায় এই থাইল্যান্ডের মাটি, যেহেতু ভারতের মন্দিরে ব্যবহার করা হয়েছে তার ফলে। এবার আপনাদেরকে জানাবো ভারতের অন্যতম বড় মন্দির হলো রাম মন্দির। কেন বলছি এই কথা, সেটা এবার একটু জেনে নেওয়া যাক। কেন ভারতের এতগুলো মন্দির থাকতে রাম মন্দিরকে কেন বড় মন্দির বলা হচ্ছে ভাই, সেটা তো এবার জানতে হবে। ভারতবর্ষে তো আর যাই হোক মন্দিরের তো কোনো অভাব নেই, সেখানে রাম মন্দির এত ঘটা করে, এত বড় করে বলার কি আছে? হ্যাঁ, অবশ্যই কারণ আছে, একদম কারণ আছে। এবার সেটাই আপনাদেরকে আমি জানাবো। মন্দিরের নকশার জন্য দায়ী সম্পুরা পরিবার। জানা যায় 30 বছর আগে চন্দ্রকান্ত সম্পুরার ছেলে আশিস সম্পুরার দ্বারা পরিকল্পনা করা হয়েছিল। পরিবারের মতে মন্দিরটি 28,000 বর্গফুটের একটি বিস্তৃত এলাকা জুড়ে প্রায় 161 ফুট উচ্চতায় দাঁড়াবে বলে আশা করা যায়। বুঝতে পেরেছেন, 161 ফুট উচ্চতা মানে কত বড়, তো অনেক বড় মন্দির। যাই হোক, এবার নেক্সট প্রসঙ্গ জানা যাক। এবার আপনাদেরকে জানাবো মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, বিশেষ বৈশিষ্ট্য, একদমই তাই। কারণ বিশেষ বৈশিষ্ট্য কেন বলছি, দেখুন এটার পেছনে একটা কারণ রয়েছে। এই মন্দিরে কতগুলো দরজা রয়েছে, কতগুলো পিলার রয়েছে, কোথা থেকে মার্বেল আনা হয়েছিল, মার্বেলের কী রং, কতগুলো ফ্লোর রয়েছে,
সেই ফ্লোরগুলো কত ফুট উঁচু, কতটা নিচু, কতগুলো দরজা রয়েছে, কিভাবে মন্দিরটা তৈরি করা হয়েছিল, কতগুলো গম্বুজ রয়েছে, সবটা এবার আপনাদেরকে আমি জানাতে চলেছি। নাগারা শৈলীর উপর ভিত্তি করে তৈরি, যা উত্তর ভারতে প্রচলিত। এই রাম মন্দিরে রয়েছে 3টি গম্বুজ, 5টি মণ্ডপ। লম্বা হচ্ছে 380 ফুট এবং চওড়া হচ্ছে 250 ফুট এবং উচ্চতা হচ্ছে 161 ফুট। মন্দিরে মোট 392টি পিলার এবং 44টি সেট রয়েছে। বুঝতে পেরেছেন কত কিছু রয়েছে? এখানেই কিন্তু শেষ না, আরও রয়েছে, জানুন তাহলে। 3 তলা মন্দিরটি প্রতিটি তলার উচ্চতা 20 ফুট করে, যা এটিকে ভারতের সবচেয়ে বেশি উঁচু মন্দিরে পরিণত করবে। আগেই বলেছিলাম মন্দিরটি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এই বেলে পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। রাজস্থানের গোলাপি রঙের বেলে পাথর দিয়েই এই ঝাঁ চকচকে এত সুন্দর একটা রাম মন্দির তৈরি করা হয়েছে। আপনারাও যদি বাড়িতে কখনো কাজ করতে চান বা বাড়ির যদি কোনো মন্দির তৈরি করতে চান, চাইলে আপনারাও রাজস্থান থেকে যোগাযোগ করে মার্বেল বা বেলে পাথর আনতেই পারেন, যেটা রাম মন্দিরে ব্যবহার করা হয়েছিল। আপনার যদি পয়সার ভালো ক্যাপাসিটি থাকে তাহলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। এবার বলবো রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। এটা কিন্তু আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম, প্রায় 18,000 কোটি টাকা খরচ করে এই রাম মন্দিরটা তৈরি করা হয়েছিল। 2020 সালের 5ই আগস্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দিরের ভিত্তি স্থাপনটা করেছিলেন। তারপর থেকেই একটা ট্রাস্ট গঠন করা হয়, যে ট্রাস্ট টোটাল রাম মন্দিরের পর্যবেক্ষণ করবে, রাম মন্দিরটা নির্মাণ করার জন্য যারা সম্পূর্ণভাবে কাজ করবে। যেই ট্রাস্টের নাম ছিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। যে ট্রাস্টের দেখভালেই টোটাল রাম মন্দিরটা তৈরি করা হয়েছে। টোটাল রাম মন্দিরের অনুদান থেকে শুরু করে রাম মন্দিরে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে না, কারা কারা এই মন্দিরে আসবে, কিভাবে হবে পুজো, কোন কোন ব্রাহ্মণ পুজো করবে, টোটাল পুরো রাম মন্দিরটা দেখাশোনা করছে এই ট্রাস্ট। যেহেতু অনেক বড় একটা মন্দির, ভারতবর্ষের অন্যতম বড় মন্দির এবং অনেক বেশি আলোচিত একটি মন্দির রাম মন্দির। এই রাম মন্দির তৈরি করতে খরচ প্রচুর টাকা, যা আপনারা ভালো করে জানেন, প্রায় 18,000 কোটি টাকা। এত পরিমাণ বিপুল টাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, সে গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, বড়লোক মানুষ হতে পারে, ধনী ব্যক্তি, সেলিব্রিটি, যে কোনো সমাজের মানুষ, যে যার সামর্থ্য অনুযায়ী তারা অনুদান দিয়েছে এই রাম মন্দির ট্রাস্টে। যেই অনুদান সংগ্রহ করেছিল বিভিন্ন রকম ধর্মীয় প্রাণ মানুষজন বা হিন্দুত্ববাদী মানুষজন, যারা এই সমস্ত অনুদানের টাকা সংগ্রহ করেছিল, করে এই রাম মন্দির নির্মাণের জন্য যারা সহযোগিতা করেছিল। পাশাপাশি সবচেয়ে বড় বিষয়, কাশী এবং প্রয়াগরাজে যে সমস্ত ভিক্ষুকরা আছে, যাদেরকে আগেই বলেছিলাম যে সম্পূর্ণ ভিক্ষা করে যাদের দিন গুজরান করে, যারা সম্পূর্ণ ভিক্ষার উপর নির্ভর করে বেঁচে রয়েছে, যারা ভিক্ষার উপর নির্ভর করে তারা পরিবার সংসার চালায়, তারাও ভিক্ষা করে এইরকম একটা ঐতিহাসিক রাম মন্দিরের সাক্ষী থাকতে তারাও অনুদান দিয়েছে। তারা ভিক্ষা করে সম্ভবত 4.5 লক্ষ টাকা তারা অনুদান দিয়েছে রাম মন্দিরকে, এই রাম মন্দির তৈরি করার জন্য। এমনকি ভিক্ষা দিয়েছিল বলে রাম মন্দিরের পক্ষ থেকে তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছিল এবং তারাও হয়তো অনেকে উপস্থিত ছিলেন রাম মন্দির যেদিন উদ্বোধন করা হয়। যে 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অনেক ঘটা করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে, সারা পৃথিবীকে সাক্ষী রেখে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে এই রাম মন্দিরটা উদ্বোধন করেছিলেন 22শে জানুয়ারি 2024 সালে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দ্বারাই এই মন্দিরটি তিনি উদ্বোধন করেছিলেন। আমরা 2024 সালের প্রতিবেদন অনুযায়ী জানতে পারছি, ওই মন্দিরের যারা কমিটির লোকজন আছে তারা বলছে এই রাম মন্দিরের জন্য প্রতি মাসে প্রায় 1 কোটি টাকা অনুদান আসে নাকি, সেটা নাকি কখনো কখনো অনেক বাড়তে পারে বলে তাদের মত। বুঝতে পেরেছেন, প্রতি মাসে, তার মানে প্রচুর মানুষ কি পরিমাণ টাকা এই রাম মন্দিরকে অনুদান দিচ্ছে, যে যার ফলে 1 কোটি টাকা একটা মন্দিরের অনুদান হিসাবে প্রতি মাসে নাকি আসে, যেটা 2024 সালের জানুয়ারি মাসের আপডেট অনুযায়ী যেটা জানতে পারছি। এই ছিল রাম মন্দিরের সবচেয়ে বড় আপডেট, যেটা এত সময় ধরে আমি আপনাদেরকে জানালাম। আপনাদের কীরকম লাগলো ভিডিওটা, কি কি জানতে পারলেন আপনি আমার থেকে, সবটা আশা করব আপনি আমাকে জানাবেন। জানলে আমি খুব খুশি হব। আপনারা প্লিজ কমেন্ট করুন আমাকে। তাহলে ভিডিওটা এখানেই থাকুক। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে।